রিমি হনহনিয়ে রুমে প্রবেশ করে। অরিত্রাণ ভ্রুকুচকে পিছনে ঘুরে তাকায়। ওয়াসেনা তো তার দিকে তাকিয়ে আছে। রিমি অরিত্রাণকে দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। হন হন করে তার সামনে এসে দাঁড়ায়। অরিত্রাণ পূর্বের ন্যায় ভ্রুকুচকে তাকিয়ে আছে। রিমি নিজের হাতের ফোনটা কানের কাছে নিয়ে বলল, আঙ্কেল, আমি একটু পরে আপনাকে কল করে ওয়াসুর সাথে কথা বলিয়ে দিচ্ছি। চিন্তা করবেন না, এখন রাখি। রিমি কল কেটে অরিত্রাণের দিকে তাকায়। অরিত্রাণের খুব স্বাভাবিক ভঙ্গি। রিমি নাক মুখ কুঁচকে বলল, আপনি এখানে কি করছেন? আবার মারতে এসেছেন বুঝি? আশ্চর্য লোক তো আপনি। মানুষকে কি মানুষ মনে হয় না? নাকি আপনি নিজে মানুষ না? হুম। কোনটা? অরিত্রাণ জবাব দিল না। ওয়াসেনাতের দিকে মোড় ঘুরিয়ে সে তাকায়। ওয়াসেনাত আগের মতোই একবার রিমিকে দেখে আবার একবার অরিত্রাণকে দেখে। তবে তার এখন আর ভয় করছে না। শত হক রিমি চলে এসেছে বলে কথা। রিমির রাগ লাগছে। লোকটা তাকে পাত্তাই দিচ্ছে না। রিমি এ পাশ থেকে ঘুরে ও পাশে চলে যায়। অরিত্রাণের দিকে আঙ্গুল তাক করে সে বলল, মতলব কি বলবেন? আজব লোক তো আপনি। আমার তো মনে হয় নিশ্চয়ই পাগল টাগল হবেন। উঠে যান এখান থেকে। রুমের বাহিরে যান। আপনাকে যাতে আর কখনো ওয়াসুর আশেপাশে না দেখি। অরিত্রাণ নিচের দিকে তাকিয়ে রাগ নিয়ন্ত্রণ করছে। এই মেয়ে তাকে এত কথা শোনাচ্ছে। সাহস তো কম না। তার এখন ইচ্ছে করছে খুন করে দিতে এই মেয়েকে। তবে সে কিছুই করবে না। যা করতে এসেছে তাই করতে পারছে না। বাকিগুলো তো আপাতত বাদ। অরিত্রাণ মনে মনে আওড়ায়, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আবার নিজে নিজে বলল, না, এভাবে বললে হবে না। বরং আই এম সরি, এটা ঠিক আছে। কিন্তু তার তো মুখ দিয়ে বের হচ্ছে না। সে কিভাবে বলবে তাই ভাবছে। এর মাঝেই রিমি রেগে গেল। চেঁচিয়ে উঠে বলল, ওয়ার্ডবয় কোথায় গেল সব? রিমিকে এভাবে চেঁচাতে দেখে অরিত্রাণ বলল, চিৎকার চেঁচামেচি না করলে হচ্ছে না? ডিসগাস্টিং গার্ল। রিমির রাগ এবার তুঙ্গে। রাগে কটমট করে সে বলল, আপনার সাহস তো কম না। আমাকে বলেন ডিসগাস্টিং গার্ল? আপনি কি? হ্যাঁ, আপনি তো আস্ত একটা ডিসগাস্টিং মানুষ। নিজেকে কি অরিত্রাণ খান মনে করেন? শুনেন, ওর মতো অ্যাটিটিউড দেখালে ও হওয়া যায় না। বের হন। গেট লস্ট। অরিত্রাণ মনে মনে হাসে। রিমির কথা থেকে এটা বোঝা যাচ্ছে রিমি তার অনেক বড় ফ্যান। তবে মেয়েটা রাগী বেশি। নিজের মতো নিজে হতে চাইবে এমন বোকা অরিত্রাণ নয়। কথাটা মনে মনে বলে একটু বাঁকা হাসে। রিমি ভ্রু কুঁচকে তাকায়। লোকটাকে তার খুব পরিচিত পরিচিত মনে হয়। কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারছে না সে। আর বড় কথা, সে মনে করতে চাচ্ছে না। তার তো বিশাল রাগের ভাণ্ডার আছে এই লোকের বিরুদ্ধে। তাই লোকটাকে সামনে দেখেই তার রাগ আরও বাড়ছে। রিমি আবার চিৎকার দিয়ে বলল, ওয়ার্ডবয় কি মরে গেল নাকি? ওয়ার্ডবয়? ওয়াসেনাথ নিজের কানে বাম হাত দিয়ে এক চোখ বন্ধ করে আর এক চোখ খুলে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। অরিত্রাণ শান্তভাবে বসে আছে। কিছুটা বিরক্ত সে রিমির কাণ্ডকারখানায়। তাই বলল, গলাটা ফ্রিতে পেয়েছ, তাই এত চিৎকার করার সাহস হচ্ছে? গলা বন্ধ হয়ে গেলে আর এমন বাজে বিহেভ করতে পারবে না তুমি।
আমার মনে হয় রোগীর রুমে সাউন্ড পলিউশন করা তোমার উচিত হচ্ছে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কি আমি সাউন্ড পলিউশন করি? কত বড় অপমান! বের হন বলছি। এখনই বের হন রুম থেকে। রিমি ওয়ার্ডবয় বলে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে গেল। অরিত্রাণ কপালে ভাঁজ ফেলে কিছু সময় সেদিকে তাকিয়ে থেকে ওয়াসেনাথের দিকে তাকাল। ওয়াসেনাথ এখনও আগের মতো বাম হাতে কান চেপে আছে। অরিত্রাণ তাকিয়ে থাকে ওয়াসেনাথের দিকে। ওয়াসেনাথ একটু বিব্রতবোধ করে ঠিক হয়ে বসে। অরিত্রাণ চোখের পালক না ফেলে তাকিয়ে থাকে ওয়াসেনাথের দিকে। এত দেখার কি আছে তাই ওয়াসেনাথ বুঝতে পারছে না। কিছু সময় সে নিজেও তাকিয়ে থেকে মুখ কুঁচকাল। অরিত্রাণ চোখ সরিয়ে নেয়। হাতের দিকে তাকিয়ে বলে, হাত কি ভেঙেছে? ওয়াসেনাথ ভগ্নহৃদয় নিয়ে ঠোঁট উল্টে বলল, ভাঙ্গাটাই কি স্বাভাবিক নয়? আপনি কি রুডলি চেপে ধরেছিলেন? জান বেরিয়ে যাওয়ার মতো ব্যথা হচ্ছিল জানেন? মনে হচ্ছিল আমার হাতটা কেটে ফেলা হচ্ছে। আচ্ছা, আপনার হাত কি তুলা দিয়ে বানিয়ে লোহায় চুবিয়ে দেওয়া হয়েছে? এত নরম হাতে কত শক্ত ব্যথা দিয়েছেন আপনি? ওহ! অরিত্রাণের দৃষ্টি তীক্ষ্ণ। মেয়েটাকে সে গভীরভাবে দেখছে। ঠোঁটজোড়ার কারণে অনেক মায়া মায়া লাগছে। অরিত্রাণ কি মেয়ে জাতির উপরে আসক্ত হচ্ছে? কথাটা ভেবেই সে চোখ সরিয়ে ফেলে। মেয়ে জাতির মায় পড়লে সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তার এই অনিশ্চয়তার জীবনে সে কারো মায় জোড়াতে চায় না। অরিত্রাণ নিজের ফোন বের করল। হয়তো কোনো ব্যক্তিকে কল করেছে। ফোন কানে ধরে সে বলল, ডক্টর সাইম এনএসসি হসপিটালে একজন রোগী আছে, আপনি কাল সকালে এসে তাকে দেখে যাবেন। হাত ভেঙেছে মেবি। সম্পূর্ণ সুস্থ হওয়া চাই এবং দ্রুত। অরিত্রাণ জবাবের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। ভাবলেশহীনভাবে ওয়াসেনাথের দিকে তাকিয়ে বলল, যে আসবে তাকে সব খুলে বলবে? কোথায় কোথায় ব্যথা, কতটুকু ব্যথা? বেস্ট ডক্টর সে, বোন স্পেশালাইজড। ওয়াসেনাথ তিক্ত চোখে তাকিয়ে থাকে অরিত্রাণের দিকে। সাথে যোগ হয় একরাশ বিরক্তি আর হতাশা। লোকটা এমন কেন? কোথায় মায়া মায়া করে একটু কথা বলবে, সরি বলবে, দুঃখ প্রকাশ করবে, মাফ চাইবে, তা না আসছে স্পেশালাইজড নিয়ে। টং! অরিত্রাণ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি কি তা হয়তো তুমি জানো না। তবে সাবধান, আমি মোটেও ভালো মানুষ নই। দূরত্ব বজায় রাখবে আমার থেকে। ওয়াসেনাথ চোখ বাঁকিয়ে তাকায়। তার খুব রাগ লাগছে, তবুও চুপ করে আছে। এই লোকটাকে তার হঠাৎ ভয় লাগে। আবার হঠাৎ মনে হয় লোকটা অতটা ভয়ের মানুষ না যতটা সে পাচ্ছে। আসলে কি এই লোক? এমন অদ্ভুত সব চিন্তা ওয়াসেনাথের মাথায় মাঝে মাঝেই ভর করে। রিমি ওয়ার্ডবয় নিয়ে হাজির। রাগ দেখিয়ে তাদের ইশারা করে বলল, এই লোকটাকে বের করে দেও, দ্রুত। লোকগুলো ভারী অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর এগিয়ে আসতে নেয়। অরিত্রাণ নিজের ডান হাত তুলে ইশারায় থামতে বলে। হাত দেখিয়ে থামতে বলায় ওয়ার্ডবয় থেমে যায়। অরিত্রাণ ওয়াসেনাথের দিকে তাকিয়ে বলল, সেদিনের ব্যবহারের জন্য আমি রিগ্রেটফুলি। অরিত্রাণ দ্রুতগতিতে পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ওয়াসেনাথ, রিমি সহ সবাই অবাক। তবে ওয়ার্ডবয়রা কিছু বুঝতে পারছে না, তাই অবাক হচ্ছে। আর ওয়াসেনাথ ভাবতে পারেনি লোকটা দুঃখিতে কথাটা প্রকাশ করবে। রিমি অ্যাটিটিউড দেখে অবাক। আশ্চর্য লোক। চারদিকে গভীর রাতের ঘন কালো অন্ধকার।
সেই অন্ধকারকে ছাপিয়ে আকাশ জুড়ে থালার মতো চাঁদ আর মিটিমিটি তারা। গভীর রাতের শীতল বাতাসে কাঁপছে গাছপালা। প্রকৃতি ঢালছে প্রেম। হালকা বাতাসের ঝংকারে শিরশির করে কাঁপছে গাছের ঘন পল্লব। ঘন অন্ধকারে বিশাল চাঁদ নিজের আলোতে সব আলোকিত করছে। সেই চমৎকার আলোর নিচে বসে আছে অরিত্রাণ। নিরিবিলি চুপচাপ একটা পরিবেশ। অরিত্রাণ গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি স্থির। সামনে দিগন্তজোড়া মাঠ। শীত শীত লাগলে ও অরিত্রাণের শরীর থেকে উত্তাপ বের হচ্ছে। জীবনে উচ্চস্তরে যাওয়ার তীব্র ইচ্ছে তাকে অনুভূতিহীন করে তুলেছে। তার মাঝে কোনো অনুভূতি এখন আর কাজ করে না, করে শুধু কঠোরতা। আজ অদ্ভুতভাবে তার হৃদয়ের কোনো এক স্তরে শূন্যতা বিরাজ করছে। গুটিসুটি মেরে হৃদয় কিছু একটা জায়গা করতে চাচ্ছে। প্রশান্তি নামের যে একটা শব্দ আছে, এটা বহু বছর পরে আজ তার মনে হচ্ছে। দুঃখিত কথাটায় কি আসলেই এত জোর, এত পাওয়ার আছে? অরিত্রাণ দীর্ঘশ্বাস নিয়ে গাড়িতে উঠে বসে। জীবনের প্রতিটি পদক্ষেপ তাকে শিক্ষা দেয়। সে শিক্ষা নেয়ও, কিন্তু এই দুঃখিত পদক্ষেপ থেকে সে কিছুই শিখতে পারল না। মেয়েটাকে দেখার পরে সব রাগ কোথায় চলে যায় সে জানে না। তার কেন যেন বড্ড মায়া মায়া লাগে মেয়েটাকে। মনে হয় মেয়েটার কষ্টে তারও বুকটা কাঁপে। এত মডেল, সুন্দরী মেয়েদের সে দেখেছে। তাদের দেখে তো তার একবারের বেশি দুবার ঘুরে তাকাতে ইচ্ছে হয়নি। মনে হয়েছে সব এক। তবে কেন আজ মনে হচ্ছে পৃথিবীর সকল প্রাণীর ভিন্ন অস্তিত্ব আছে? ছোট একটা বোকা বাচ্চা মেয়েকে দেখে তার এই চিন্তাশক্তি কাজ করছে। তার তো আগে পিছে মেয়েদের লাইন লেগেই থাকে। তবে সবার তো তার স্টাইল, পার্সোনালিটি আর অর্থের প্রতি লোভ। এই মেয়েও কি তেমনি? দ্রুতই জবাব আসে না। এই না শব্দদ্বয় ভাবতে ভাবতেই অরিত্রাণ নিজের হোটেলের সামনে এসে পড়ে। রিমন নিজের রুমে পাইচারি করছে। অরিত্রাণ নিজের রুমে নেই এটা সে জানে। তার চিন্তা হচ্ছে খুব। ছেলেটা এমন কেন? নিশ্চয়ই খুন করতে বা কারো মাথা কাটতে গিয়েছে। তা না হলে এত রাতে সে রুমে না থেকে গেল কই? রিমন নিজের রুমের দরজা খোলা রেখেছে। অরিত্রাণ তার রুমের পাশ কেটে যাওয়ার সময় তার জুতোর শব্দ রিমনের কানে এসে বাড়ি খায়। রিমন দ্রুত পা চালিয়ে অরিত্রাণের সামনে এসে দাঁড়ায়। অরিত্রাণ পকেটে হাত দিয়ে ভ্রুজোড়াকে কিঞ্চিত বাঁকিয়ে প্রশ্ন ছুড়ে বলল, ঘুমোসনি? রিমন সন্দেহ চোখে তাকিয়ে অরিত্রাণের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর বলল, তুই আজ খুনখারাবি করছো নাই? শালা আমি তো ভয় শেষ। ভাবলাম তুই খুনটুন করে পেলছস। তোর তো এগুলোই ভালো লাগে তাই না? কিন্তু রক্ত কই? অরিত্রাণ স্বাভাবিকভাবে তাকিয়ে থেকে বলল, এমন কিছুই করিনি। তাই ফাউল কথা বন্ধ কর রিমন। তুই দিন দিন নিজের লেভেল ভুলে গোয়েন্দাগিরি করছিস কেন? যা ঘুমাতে যা। রিমন চুপসে যায়। অরিত্রাণ সবকিছুতে এত স্বাভাবিক কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অরিত্রাণের অতি স্বাভাবিকতা মানেই গোলমাল হে ভাই সাব, গোলমাল হে। রিমন একটু ঝুঁকে বলল, এত রাতে কই গেলি দোস্ত বলবি? অরিত্রাণ সরু চোখে তাকাতেই রিমন দ্রুত বলল, তা না হলে ঘুম হবে না দোস্ত। হসপিটালে। কথাটা বলেই অরিত্রাণ দ্রুত পা চালিয়ে রিমনকে ক্রস করে চলে গেল। রিমন আহাম্মকের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে হসপিটালে কেন গেল? হোয়াই? রহস্য রহস্য গন্ধ পাচ্ছে সে। সকাল ৮টা ছুঁই ছুঁই। মিষ্টি একটা রোদের প্রথম প্রলয়ে ঘুম ভেঙে গেল ওয়াসেনাতের। কিছুক্ষণ বালিশে মুখ গুজে শুয়ে থাকল সে। কাল সারা রাত তার তেমন ঘুম হল না।
মাথায় শুধু অরিত্রাণের ঠান্ডা ঠান্ডা গলার মিষ্টি মিষ্টি কথাগুলো ঘুরছিল। অরিত্রাণকে নিয়ে ভাবতে ভাবতে তার গভীর রাতটা হঠাৎ করেই ভোর হয়ে গেছে। তবুও ঘুমের ছিটে ফোঁটা তার চোখের পাতায় ধরা দিল না। অনেক পরেই অল্প ঘুম হল। বালিশ থেকে মুখ তুলে ধীরে ধীরে উঠে বসল সে। ঘড়িটা সামনেই ঝুলে আছে, যাতে এখনো 8টা বাজেনি। ওয়াসেনাথ চারপাশে চোখ বুলিয়ে রিমিকে খুঁজে। মাথাটা ভার ভার লাগছে, 1 কাপ গরম কফি পেলে ভালো হয়। কথাটা ভাবতে ভাবতেই বিছানা ছেড়ে নিজের ভাঙা হাত নিয়ে সে উঠতে চায়। ঠিক সেই মুহূর্তে একজন ডাক্তারের অ্যাফ্রন পরিহিত ব্যক্তি রুমে ঢুকে পড়ে। তার পিছনে পিছনে খবরের কাগজ হাতে রিমিও ঢুকে পড়ে। ওয়াসেনাথ চোখা চোখে তাকিয়ে থাকে কিছু সময়। লোকটা টুল টেনে বেডের পাশে বসে পড়ে। চোখে মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে তিনি বলল, আমি ডক্টর সাইদ। আমাকে কল করে আপনার চিকিৎসা করার কথা বলা হয়েছে। হাতটা একটু দেখান। ওয়াসেনাথকে দেখাতে বলে সে নিজেই হাত বাড়িয়ে হাতের প্লাস্টার কাঁচি দিয়ে কেটে দেখা শুরু করে। আকস্মিকভাবে সব ঘটছে দেখে ওয়াসেনাথ রিমি দুজনেই হা করে তাকিয়ে আছে একজন আর একজনের দিকে। ডক্টর খুব অভিজ্ঞ ভঙ্গিতে হাত এদিক ওদিক ঘুরিয়ে দেখছে আর কলম দিয়ে কাগজে কী সব লিখছে। ওয়াসেনাথের এখন অরিত্রাণের উপর প্রচণ্ড রাগ লাগছে। লোকটা ইচ্ছে করে এই ডাক্তারকে এখানে আসতে বলেছে যাতে এই লোক তার হাতে আরও ব্যথা দেয়। ওয়াসেনাথ রাগে দাঁত মুখ খিচে বালিশে ঠেস দিয়ে বিড়বিড় করছে, খারাপ লোক একটা। রিভলভার হাতে দাঁড়িয়ে আছে অরিত্রাণ। রিভলভারের মাথা তাক করে রেখেছে আজমান শেখের মাথার মাঝ বরাবর। আজমান স্থির দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে অরিত্রাণের সবুজ চোখের মাঝ বরাবর। অরিত্রাণ সত্যি অবাক। এই প্রথম তার মনে হচ্ছে কেউ তার মতো দৃষ্টি নিক্ষেপ করতে পারে, তার সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। সিংহের সাথে সিংহের যেমন লড়াই হওয়া উচিত তার এখন তেমনটাই মনে হচ্ছে। বেশ মজা লাগছে তার। দারুণ অভিজ্ঞতা হচ্ছে তার। অরিত্রাণ বাঁকা হেসে বলল, আমি মুগ্ধ আপনার পার্সোনালিটি দেখে। আজমান পাল্টা জবাব দেয়, বলে, আমি বিরক্ত আপনাকে দেখে। বিনা অনুমতিতে আমার অফিসে এসে আমার মাথায় রিভলভার ঠেকানোর সাহস আপনি কোথায় পেয়েছেন? এটা কোনো ধরনের ম্যানের্স? অরিত্রাণ শব্দ করে হেসে বলল, আমার কারখানার ডিজাইন করবেন না এটা কোনো ধরনের ম্যানের্স মিস্টার শেখ? আমি প্রথমেই বলেছি আমি অ্যামরাল অ্যাক্ট করি না। অরিত্রাণ আবার ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, জীবনের বিনিময়ও না। না, ইঞ্জিনিয়ার আমি আপনার মতো লোকের কাজ করার জন্য হয়নি। অরিত্রাণ এবার রেগে তাকাল। দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি জানেন না আমি কে? আজমান স্বাভাবিকভাবে পকেটে হাত রেখে গলা উঁচিয়ে বলল, অরিত্রাণ খান। বিশাল মাপের মানুষ, সবই জানি। কিন্তু আপনি কোনো অনুমতি ছাড়া আমাকে দিয়ে ডিজাইন করাতে পারবেন না এটা আপনিও জানেন। শুধু শুধু কেন ঝামেলা ক্রিয়েট করছেন বলেন? অরিত্রাণ আগের মতো তাকিয়ে থাকে। আজমান শেখ, নাম করা আর্কিটেকচার। সব উন্নতমানের ডিজাইনগুলো আজমান খুবই নিখুঁত এবং ভালো মানের করে তৈরি করে, তাই এর চাহিদা খুবই বেশি। অরিত্রাণের একটা নতুন কারখানার ডিজাইন তাকে করতে বলা হয়েছে, কিন্তু আইনগত কোনো ডকুমেন্ট বা কোনো অনুমোদন না থাকায় আজমান ডিজাইন করবে না বলে তা রিজেক্ট করেছে। কথাটা অরিত্রাণের কানে আসতেই অরিত্রাণ অবাক। এত বড় কলিজা কার যে অরিত্রাণের প্রজেক্ট রিজেক্ট করে? তাই নিজ চোখে সে দেখতে চলে এসেছে কে এই আজমান শেখ। আশ্চর্যভাবে সে সত্যি অবাক। এত বড় কলিজা তার নিজের আছে বলেই সে জানত, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে আজমান এখনও রিভলভার নিজের মাথায় ঠেকানো অবস্থায়ও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। কোনো ভয় তার চোখে মুখে নেই।
অরিত্রাণ বহু আগেই বুঝতে পেরেছে এই লোক তার কথা কিছুতেই মানবে না, তাই শ্যুট করে দিবে বলেই ঠিক করেছে সে। একটা জঙ্গলে দুজন রাজা হয় না। রিভলভার চাপতে যাবে ঠিক সেই সময় তার কানে ভেসে এলো একটা মিষ্টি কোকিলের মতো ডাক। ছোট গলার মিষ্টি সুরে কেউ বলছে, বাবাই আমি চলে এসেছি, আমি চলে এসেছি আম আম নিয়ে। 2 কি 3 বছরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে সাদা রঙের ফ্রক, গোল গোল কালো মণির একজোড়া চোখ ঘন পল্লবে ডাকা, হাত ভর্তি অসংখ্য রাশি রাশি ছোট সাদা চুড়ি, পায়ে সাদা জুতো, হাতের মুঠোয় একটা টকটকে হলুদ আম। 2 হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে রেখেছে সে আমটিকে। ঝুলো ঝুলো গালগুলো হালকা দুলতেই নড়ে উঠে, সিল্কি চুলগুলো 2 পাশে ঝুটি করা, ছোট ছোট অসংখ্য সিল্কি চুল কপালে এসে পড়েছে, সাদা পুতুলের ক্লিপ লাগানো ঝুটির পাশে। কিছুক্ষণ পর পর সে দুপাশে দুলছে, সাথে তাল মিলিয়ে ঝুটিগুলো দুলছে। অরিত্রাণ মুগ্ধ হয়ে দেখছে, কত কিউট বাবু। লাল ঠোঁটজোড়ার বেশিরভাগ অংশ মুখের ভিতরে আছে। হা করে আবার লাল ঠোঁটজোড়া দিয়ে চেপে হা বন্ধ করছে সে। চোখগুলো উপরের দিকে নিক্ষেপ করে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। পায়ে একজোড়া ছোট নুপুর আছে, গলায় ঝুলছে আয়াত নামের লকেট। অরিত্রাণ ভ্রুকুচকে তাকাল। অদ্ভুতভাবে বাচ্চাটাও ভ্রু কুচকাল। ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে আমটা ধরে রাখতে তার বেশ কষ্ট হচ্ছে। দেখতে একদম আজমানের মতো লাগছে, তবে গায়ের রং লাল গোরা। বড় চোখগুলো হয়তো মায়ের মতো হয়েছে। অরিত্রাণ ঘুরে তাকাল। আজমানের কপাল থেকে রিভলভার সরিয়ে তার দিকে তাকাল। আশ্চর্য কাণ্ড, আজমান ঘামছে, চোখে মুখে তার ভয়ের ছড়াছড়ি। এসি চলছে তবুও ঘামছে, হাত পা কেমন জানি হালকা হালকা কাঁপছে, চোখগুলো বড় বড় হয়ে এসেছে। ভীতু চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, আম্মুন সোনা তুমি বাহিরে যাও, বাবাই আসছি। যাও। বাচ্চাটা বাবার বাধ্য মেয়ে দেখেই বুঝতে পেরেছে অরিত্রাণ। বাবার কথা মতো সে সামনে ঘুরে ছোট ছোট পা ফেলে কিছু দূর এগিয়ে যেতেই অরিত্রাণ বলল, বেবি যেও না, দাঁড়াও। বাচ্চাটা থামল না, পিছনেও ঘুরে তাকাল না। অরিত্রাণ সেদিকে রিভলভার তাক করতেই আজমান চেঁচিয়ে উঠল, বলল, আম্মুন দাঁড়াও। বাবার কথা কানে যেতেই সে আবার ঘুরে তাকাল। তাকিয়ে থাকল বাবার মুখের দিকে। আজমানের জান যাচ্ছে যাচ্ছে অবস্থা। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। তার একমাত্র কলিজার মেয়ে আয়াত, এর কিছু হলে তার বউ শেষ। হঠাৎ করেই আজমানের মনে পড়ে আয়ানা। ও নিশ্চয়ই এসেছে। কথাটা ভেবেই সে চোখ বুজে হাত মুষ্টিবদ্ধ করে বলল, ও নো। অরিত্রাণ আজমানকে দেখছে, তার বেশ মজা লাগছে। এতক্ষণ যাকে সিংহ মনে হয়েছে এখন তাকে অরিত্রাণের বিড়ালও মনে হচ্ছে না। ভয়ে আজমানের বুক কাঁপছে, হৃৎপিণ্ড ধাক ধাক করছে। সে জানে অরিত্রাণ তাকে বাদে তার কাছের মানুষের ক্ষতি করবে। আয়ানা সপ্তাহে 3 দিন আজমানের জন্য খাবার নিয়ে আসে অফিসে। বাকি 2 দিন আজমান বাসায় যায় খেতে। আজও খাবার নিয়েই এসেছে। অরিত্রাণ এত দ্রুত এসেছে যে আজমান কিছু বলতে বা নিষেধ করতেই পারল না। আজমান মনে মনে দোয়া করছে আয়ানা যাতে রুমে না আসে। অরিত্রাণ বাঁকা হাসছে। এক হাতের আঙ্গুল দিয়ে কপালের চুলগুলো পিছনে ঠেলে সে বলল, আপনাকে সিংহ মনে করেছিলাম। ভেবেছিলাম এক জঙ্গলে 2 সিংহ কিভাবে থাকতে পারে। অদ্ভুতভাবে এটাও ভেবেছি আপনি আমার মতো। কিন্তু এটা সত্য নয়। তার কারণ এই ভীতু চেহারা।
কথাগুলো বলে অরিত্রাণ শরীর দুলিয়ে হেসে উঠে। তার হাসি দেখে আজমানের মেয়ে সামনের হাত বের করে হেসে ওঠে। হাসার তালে তার নরম ঝুলন্ত গালগুলো আরো ঝুলতে শুরু করে। অরিত্রাণ হাসি থামিয়ে দিল। তাকিয়ে থাকল আয়াতের দিকে। কি মিষ্টি করে হাসে মেয়েটা। অরিত্রাণের ইচ্ছে করছে কাছে গিয়ে কপালের চুলগুলো ছুঁয়ে দিতে। অরিত্রাণ কয়েক পা এগিয়ে যেতেই আজমান চেঁচিয়ে উঠল, ধরা গলায় বলল, মিস্টার অরিত্রাণ, আমার মেয়ের দিকে যাবেন না। একদম না। অরিত্রাণ থমকে দাঁড়াল। আজমানের দিকে তাকিয়ে দেখতে লাগল। ভয়ে তার অবস্থা করুণ। কাঁপছে থরথর করে। সাদা শার্ট ভিজে গেছে। হাত বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কপালের চুলগুলোর খাজে খাজে ঘাম। সেই ঘামের কারণে তার চুলগুলো ভেজে একাকার অবস্থা। ভয়ে মুখটা ছোট হয়ে এসেছে। জিহ্বা দিয়ে বারবার শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে চলেছে সে। অরিত্রাণের এবার হাসি ফেল না। অদ্ভুত লাগতে লাগল। বাবারা বুঝি এমনই হয়। কিছুক্ষণ আগে নিজের জীবন ঝুঁকিতে ছিল। তখন তো গলা উঁচিয়ে দাঁড়িয়েছিল। আর এখন মেয়ের বেলায় এত ভীতু। অরিত্রাণ ঠোঁটের উপর হাত বুলাতে বুলাতে বলল, আপনার আর আমার মাঝে পার্থক্য কি জানেন? আজমানের ভয় দম বন্ধ হয়ে আসছে। এত জানার ইচ্ছে তার নেই। সে মেয়েকে কোলে নিতে পারলেই বাঁচে। কিভাবে নিবে সেটাই ভাবছে সে। অরিত্রাণ আবার বলল, আপনার দুর্বলতা আছে, কিন্তু আমার নেই। বাচ্চাটা কি অসাধারণ কিউট, তাই না? আজমান ভয় ভয় ঢোক গিলে বলল, দেখুন, আপনার সাথে আমার সমস্যা। দুজনে বোঝাপড়া করব। আমার বাবুকে এর মাঝে একদম টানবেন না, প্লিজ জজ। আমার মেয়েকে যেতে দিন। নো নেভার। ও এখানেই থাকুক। আই লাইক দিস বেবি গার্ল। আজমান বুঝতে পেরেছে অরিত্রাণ কেন এমন করছে। অরিত্রাণকে সে খুব ভালো করেই চিনে। না জানি এখন কি করে। যদি শুট করে দেয়? নো। আজমান আল্লাহকে ডাকছে। ভয় তার কলিজা শুকিয়ে আসছে। মনে মনে দোয়া করছে আয়ানা যাতে এখন না আসে। অরিত্রাণ আবার মাথা ঝাঁকিয়ে হেসে ওঠে। তারপর বলল, ভয় লাগছে না? দেখুন, ভালো হবে না কিন্তু। আমার মেয়েকে যেতে দিন। খারাপ কি হবে দেখি? ভ্রু কুঁচকে বলে উঠল অরিত্রাণ। আজমান কিছু বলতে যাবে তার আগেই দরজার দিক থেকে কেউ বলে উঠল, আয়ু পাখি, মাম্মামকে রেখে চলে এলে? ত আয়ানা কথাটা বলতে বলতেই থমকে দাঁড়ায়। অরিত্রাণকে দেখে সে লাজুক একটা হাসি দিয়ে আবার বলল, সরি সরি। আপনারা কি বিজি? আসলে এখন তো লাঞ্চ টাইম, তাই চলে এসেছি। সরি। আয়ু পাখি, চলো, বাবাই বিজি। আয়াত মায়ের কথায় এগিয়ে গেল না। বাবাই বলেছে দাঁড়াতে, তাই সে দাঁড়িয়ে আছে। আয়ানা আরও দুপা এগিয়ে যায়। অরিত্রাণের হাতে রিভলভার দেখে আঁতকে উঠে আয়ানা। ভয়াত্মক চোখে উচ্চশব্দে বলে উঠে, কে আপনি? অরিত্রাণ জবাব দিল না। পাশে থাকা বিশাল সাদা সোফায় সে বসে পড়ল। পায়ের উপর পা দিয়ে রিভলভার ঘুরাতে শুরু করল। আয়ানা আয়াতের কাছে আসতে চাইতেন। অরিত্রাণ বলল, মিসেস আজমান যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই থাকেন। এক পাও এদিক সেদিকে না। আর আজমান শেখের তো একটা না দুটো বিশাল দুর্বলতা আছে দেখছি। বউ আর বাচ্চা। গুড, ভেরি গুড। অরিত্রাণ নিচের দিকে তাকিয়ে রিভলভার ঘোরাচ্ছে আর কথাগুলো বলছে। আয়ানার দিকে সে একবারও তাকায়নি। আজমান পড়েছে মহা বিপদে। এতক্ষণ মেয়ে ছিল, এখন বউও চলে এলো। দুজনকে একসাথে কিভাবে বাঁচাবে?
কথাটা ভাবছে সে। আজমান নিজের চুলগুলো দুহাতে পিছনে টেনে ধরল। আয়ানা কেঁদে দিল। ভয় তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। অশ্রু সিক্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে সে। মেয়ে তো গভীরভাবে বাবাকে দেখছে। তার আর কোনো দিকে তেমন মনোযোগ নেই। অরিত্রা আয়ানার কাণ্ডে প্রচণ্ড রকমে চমকায়। সাথে বিরক্তি ফুটে উঠে তার চোখে মুখে। আয়ানাকে উদ্দেশ্য করে সে বলে উঠে, কান্নার কিছু হয়েছে এখনো? এমন কান্না কেন করছেন? আপনারা মেয়েরা কি কান্না ছাড়া কিছু পারেন না নাকি? জাস্ট ডিসগাস্টিং। যখন তখন ন্যাকামি শুরু। ওহ গড, মেয়ে জাতিকে আসলে কি দিয়ে তৈরি করেছেন? আয়ানা থামল না। কান্না করতে করতেই বলল, আপনি কে? রিভলভার নিয়ে কেন এসেছেন? আমাদের ছেড়ে দেন। আমি কে তা জানার প্রয়োজন নেই। রিভলভার এনেছি শ্যুট করতে। তাও আবার আপনার হাজব্যান্ডকে। তবে এখন মনে হচ্ছে তাকে মেরে লাভ নেই। আপনাকে বা এই বেবি গার্লকে উড়িয়ে দিলেই কাজ হয়ে যাবে। আই এম রাইট মিস্টার আজমান শেখ। অরিত্রাণ বাঁকা ঠোঁটে হাসি ঝুলিয়ে ভ্রু কুঁচকে তাকালো আজমানের দিকে। অরিত্রাণের কথা শুনে বুক কেঁপে উঠেছে আয়ানার। আজমান ভেবে পাচ্ছে না কি করবে। আয়াত অনেক সময় নিয়ে সবাইকে গভীরভাবে তাকিয়ে তাকিয়ে দেখেছে। সব কিছুর ঊর্ধ্বে তার রিভলভারটা পছন্দ হয়েছে। কালো রিভলভারের মাথার দিকে সোনালি কারুকাজ করা। তার কাছে এটা খেলার সামগ্রী মনে হচ্ছে। খুশিতে তার চোখমুখ চকচক করে উঠেছে। ছোট ছোট পা ফেলে সে অরিত্রাণের দিকে এগিয়ে যাচ্ছে। আয়ানা কেঁদে কেঁদে তাকে থামাতে চাচ্ছে, কিন্তু নিজের জায়গা থেকে নড়লে যদি শ্যুট করে দেয় সে ভয় এগিয়ে যেতে পারছে না। আজমান নিজের ফোনটা চোখ বুলিয়ে খুঁজছে। পুলিশকে কল করলে ভালো হতো। আয়াত অরিত্রাণের সামনে এসে নিজের আমটা তার দিকে এগিয়ে দিল। অরিত্রাণ বিস্ময়ে ভ্রু কুঁচকে তাকাল। আয়াত দাঁত বের করে হেসে বলল, এটা নিয়ে আমাকে ওটা দেও। অরিত্রাণ নিজের রিভলভারের দিকে তাকিয়ে অবাক হয়ে আয়াতের দিকে তাকাল। কিছু একটা ভেবে রিভলভার নিজের প্যান্টের পিছনে গুজে রেখে দিল। আজমান অবাক, মহা অবাক হয়ে সে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। সে জানে অরিত্রাণ দয়ামায়াহীন মানুষ। সে হিসেবে তার এখন অন্য কিছু করার কথা। কিন্তু সে কি করছে? রিভলভার লুকানোর ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগছে। অরিত্রাণ এবার চোখ তুলে আজমানের দিকে তাকালো। আজমান এখনো অবাক চোখে তাকিয়ে আছে। আয়ানা কালো লালের সংমিশ্রণের শাড়ি পরেছে। মাথায় কালো হেজাব, চোখ ভর্তি পানি। অরিত্রাণের হঠাৎ করেই দুইজন নারীর কথা মনে পড়ে গেছে। একজন তার মা, আর একজন তার কেউ না। তবুও তার প্রতিচ্ছবি তার চোখে ভেসে উঠেছে। ফুফিয়ে ফুফিয়ে সেই কান্না মাখা মুখশ্রী। অরিত্রাণ চোখ ফিরিয়ে উঠে দাঁড়াল। পুরনো কথা মনে পড়ে গেছে তার। বুকের ভেতরে কিছু একটা জ্বলে উঠেছে। অরিত্রাণ বেরিয়ে যাচ্ছে দেখে আজমান প্রচণ্ডভাবে অবাক। বাচ্চাটা ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে। অরিত্রাণ কিছুদূর গিয়ে আবার ফিরে এসে হাঁটু গেড়ে বসে পড়ে আয়াতের সামনে। আয়াত খিলখিল করে হেসে উঠে। সে হাসি দেখে অরিত্রাণের ঠোঁটেও হালকা হাসির রেখা ফুটে উঠে। অরিত্রাণ ডান হাতের আঙ্গুল দিয়ে আয়াতের কপালের ছোট চুলগুলো সরিয়ে দিল। আয়াত আমটা নিচে ফেলে ফ্রকে নিজের হাত মুছে নিয়ে অরিত্রাণের চুলগুলো ছুঁয়ে দিল। হেসে অরিত্রাণ বেরিয়ে যেতে নেয়। আজমান বলল, আপনার ডিজাইনটা আমি করব। অরিত্রাণ মাথা ঘুরিয়ে বলল, আইনগত অনুমতি নিয়ে কাল আমার লোক আপনার কেবিনে আসবে। আশা করি এর পরে আর সমস্যা হবে না। অরিত্রাণ বেরিয়ে গেল।
কিছু দীর্ঘশ্বাস সঙ্গে নিয়ে। বাবা মা আর মেয়ে, তারাও বাবা মা আর সে ছিল। তিন কত মিল। আজ এদের কাউকে মেরে দিলে সত্যি ওই দুজনের কাছে সে অপরাধী হয়ে যেত। অরিত্রাণ চমকে ভাবছে তার মাঝে অনুভূতিরা হঠাৎ কাজ কেন করছে। অদ্ভুতভাবে সে অবাক। তারা কত ভয় পাচ্ছিল, তবে নিজের জন্য নয়, একে অপরের জন্য। ভালোবাসা থাকলে বুঝি ভয়টাও থাকে? এটাই কি ভালোবাসা? ভয়ের অপর নাম কি ভালোবাসা? আজমান মেয়েকে কোলে তুলে নিল, অসংখ্য চুমু দিল তার গালে। মেয়েও বাবাইকে চুমু দিল। আয়ানার অবস্থা খারাপ। ভয় তো সে শেষ। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। আজমান হেসে তাকালো তার দিকে, বলল, কান্না করছো কেন আয়ুজান? কিছু হয়নি আমাদের। আয়ানা কেঁদে কেঁদে বলল, আমি তো খুব ভয় পেয়ে গেছি। আগে ও একবার এক লোককে আপনার দিকে রিভলভার তাক করতে দেখেছি। ভয়ে আত্মা কেঁপে উঠেছে আমার। তখন না হয় পুলিশ এসে পড়েছিল। এখন কি করতাম? আর আয়ু পাখি ছিল, সেটার জন্যে ভয় লাগছিল তীব্র। আয়ানা আবার কেঁদে দেয়। আজমান আয়ানাকে এক হাতে টেনে মেয়েকে বাম হাতের ভাঁজে নিয়ে ডান হাতে আয়ানার চোখ মুছে দেয়। আয়াত ও এগিয়ে নিজের হাত বাড়িয়ে মায়ের চোখের পানি মুছে দেয়, সাথে খিলখিল করে হেসে উঠে। পৃথিবীর সব কিছুই তার মজা লাগে। বাবা ভক্ত সে। বাবা যা করে সেও তাই করে। বাবা যা করতে বলে গুড গার্লের মতো সে তাই করে। বাবা বলতে অজ্ঞান সে। আজমান সোফায় বসে মেয়েকে পাশে বসিয়ে আম কাটে। ছোট একটা টুকরো আয়াতের হাতে দেয়। আয়ানাকেও দেয়, তবে সে খাবে না। মাথা ঘুরিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। আয়ানা বলল, কত খারাপ লোক সে। অন্যায়ভাবে আপনাকে দিয়ে ডিজাইন করাতে চাচ্ছে। পুলিশে রিপোর্ট করতে হবে। আপনি এখনই করেন, কল করেন। লাভ নেই। আয়ানা ভ্রুকুচকে বলল, কেন? অরিত্রাণ খান সে। পুলিশকে পকেটে নিয়ে ঘুরে। মানে? তুমি বুঝবে না। তবে অদ্ভুত ব্যাপার কি জানো? আমি উনার সম্পর্কে যা শুনেছি আজ কেন যেন মিথ্যা মনে হচ্ছে সে কথাগুলো। কি শুনেছেন? দয়ামায়াহীন মানুষ সে। অনুভূতি শূন্য সে। আসলে কিন্তু আমার তা মনে হচ্ছে না। আমার তো তাই মনে হচ্ছে। তা না হলে রিভলভার নিয়ে আপনার মাথায় তাক কেন করেছিল? তুমি সব দেখনি। আমি দেখেছি। যতটা রাগ নিয়ে আমাকে মারতে এসেছিল ততটা রাগ নিয়ে সে বেরিয়ে যায়নি। আর অরিত্রাণ খান কাউকে ছেড়ে দেও না। সেখানে আমাদের ক্ষতি না করেই চলে গেল। সব খারাপ মানুষের মাঝেই একজন ভালো মানুষ লুকিয়ে থাকে। সব আহাম্মকের মাঝে একজন বীর থাকে। লোকটাকে সবাই যতটা খারাপ ভাবে ততটা সে না। তা না হলে রিভলভার লুকিয়ে ফেলত না। ওটা তো আয়ু পাখি চেয়েছে তাই লুকিয়ে ফেলেছে। সেটাই তো। আয়ু পাখি বাচ্চা তাই সে রিভলভার লুকিয়েছে। এর থেকে প্রমাণিত সে অতটা নির্দয় নয়। পাথরের আড়ালে যেমন কোমল মাটি ডাকা পড়ে ঠিক একইভাবে অরিত্রাণ খানের কোমলতাও ঢেকে পড়েছে। আয়ানা ভাত প্লেটে নিতে নিতে বলল, আমি অত শত বুঝি না। আমার লোকটাকে মোটেও ভালো লাগেনি। সৌন্দর্যে মণ্ডিত হলে কি হবে, চেহারায় কেমন যেন হিংস্র ভাব। মনে হয় এই বুঝি উড়িয়ে দিবে। ভয় তো আমি শেষ। আজমান মেয়েকে কোলে নিয়ে বসল। তারপর বলল, ভয় তো আমিও পেয়েছি। এমন কিছু করবে ভাবিনি। তবে আমার কাছে লোকটাকে খুবই ইন্টারেস্টিং লেগেছে। অদ্ভুত ব্যক্তিত্ব।
শুনে যতটুকু ফালতু মনে হয়েছে দেখে ততটুকু ইন্টারেস্টিং মনে হচ্ছে। রাখেন আপনার ইন্টারেস্ট। আপনি নিজের হাতে খান, সাথে আপনার মেয়েকেও খাওয়ান। আমি পারবো না আজ। আজমান তাকিয়ে থাকে আয়ানার দিকে। কি মনে করে মেয়ের কানে কানে কিছু বলে। তারপর বাবা মেয়ে একসাথে বলে, তাহলে আমরা খাবো না। আয়ানার রাগ লাগছে। এত বড় ছেলেকে নিজের হাতে খাওয়াতে হচ্ছে তার। তবে দুপুরের খাবার সে নিজের হাতে বাপ মেয়েকে খাইয়ে দেয়। আর রাতে আজমান তাকে আর আয়ু পাখিকে খাইয়ে দেয়। এটাই তাদের ছোট পরিবারের নিয়ম। আজমান আর আয়ু পাখি মুখ ফুলিয়ে বসে আছে। আয়ানা বিরক্তির সাথে ভাত নিয়ে আজমানের মুখের সামনে ধরে। আজমান একগাল হেসে বলে, ভালোবাসি আয়ুজান। আয়াতের মুখে ভাত দিতেই সেও বলে উঠে, ভালোবাসি আয়ুজান। তারপরে বাবার সাথে মিলে খিলখিল করে হেসে উঠে। আর বাবার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে ঠোঁট গোল করে ভ্রুকুচকে বলল, ওহ লাগে বাবাই। আজমান হাসে। মেয়ের জন্য তাকে দাড়ি শেভেন করতে হয়। আজমানের চাপা দাড়ি আয়ানার খুবই প্রিয়। তাই সে দাড়ি শেভেন করতে চায় না। তবুও মেয়ের হাতে ব্যথা লাগে, তাই আয়ানা নিজে করে দেয়। যেদিন করে আয়ু পাখি সেদিন নিজের গাল বাবার সাথে ঘষে আর খিল খিল করে হাসে। আজমান মেয়ের হাত নিয়ে নিজের ঠোঁটের উপর রাখে। একটা চুমু দিয়ে বলল, এবার আর ব্যথা লাগে আম্মুন সোনার? আয়াত দাঁত বের করে শুধু হাসে। গাল নড়ে তার। বাবা মেয়ের কাণ্ড দেখে আয়ানা ও হাসে। অরিত্রাণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। শাওয়ারের পানি টপটপ করে তার মাথা বেয়ে শরীর ছুঁয়ে গড়িয়ে পড়ছে। তাদেরও ছিল ছোট পরিবার। ছিল বট গাছের মতো বাবা, মমতাময়ী মা, আর সে। তাদেরও সুখী পরিবার ছিল। ছিল অভাব, কিন্তু তার মাঝেও ছিল অফুরন্ত ভালোবাসা। আবেগ অনুভূতিতে ভরা সংসার। মায়ের কোমল হাত ছিল মাথায়। বাবার কোল ছিল মাথা রাখার মতো। অর্থ ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। কথাগুলো ভেবেই অরিত্রাণ চোখ খুলে তাকায়। কাচের তৈরি ওয়াশরুমের চারপাশে ঝাপসা হয়ে আছে। একটা গ্লাসে অরিত্রাণ হাত দিয়ে ঝাপসা ভাব সরিয়ে নিজেকে দেখে। নিজের চোখে চোখ রেখে সে বলে, টাকা ছাড়া দুনিয়া চলে নাকি? চলে না। এসব আবেগ অনুভূতি, ভালোবাসার কোনো দাম নেই টাকার কাছে। ভালোবাসা দিয়ে পেট ভরে না। পেট ভারতে খাবার লাগে। টাকা, অর্থ, সম্পদ, ক্ষমতাই দুনিয়া। কিছু দীর্ঘশ্বাস নিজের মাঝে লুকিয়ে অরিত্রাণ বেরিয়ে আসে। মাথার চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকিয়ে দেখে রিমন বসে আছে। মুহূর্তেই ভ্রুজোড়া কুঁচকে আসে তার। চুল মুছতে মুছতে প্রশ্ন করে, তুই আমার রুমে? রিমন মুখ গোমরা করে বলল, এখন কি তোর রুমে আসতে হলেও আমাকে অনুমতি নিতে হবে? তুই কি এখন আমার সামনেও অরিত্রাণ খান হয়ে থাকবি? অরিত্রাণ বুঝতে পেরেছে রিমন কোনো কারণে প্রচণ্ড রেগে আছে। তাই তার পাশে বসে বলল, কুল। এই জীবনে তো তুই একমাত্র বন্ধু আমার। তোর সামনে অরিত্রাণ খান না শুধু অরিত্রাণ আসে। তা এত মাথা গরম কেন তোর? অফিসে ঝামেলা হয়েছে কি? আজ থেকে আমি তোকে আপনি ডাকবো আর তুই আমাকে তুমি রাজি হলে বল। রাগটা তুঙ্গে। অরিত্রাণ বিরক্তি মুখে বলল, ঠিক আছে রাজি। তা বলো কি হয়েছে? রিমন নড়েচড়ে বসে অরিত্রাণের দিকে তাকাল। মনে মনে ভাবল ছেলেটা কি বুঝল না সে রেগে আছে? আশ্চর্য। সে রাগী গলায় বলল, ওয়াসেনাতের হাতটা ভেঙে দিয়েছেন কেন? আপনি জানেন তার হাত কতখানি ভেঙেছে? ওয়াসেনাত নামটা শুনেই অরিত্রাণ থমকে যায়। আজ সারা দিনে তার খবর নেওয়া হয়নি। ডাক্তারের সাথেও কথা হয়নি।
পরক্ষণেই ভাবে সে কে যে তার খবর রাখবে সে। অরিত্রাণ যত এড়িয়ে চলতে চায় মেয়েটা তার মাথায় তত জায়গা করে নেয়। মেয়েটার নাম শুনলেই বুকের একপাশ কাঁপে তার। আচ্ছা, তার কি কোনো রোগ হয়েছে? সে কি অসুস্থ? বুকে কি কোনো সমস্যা হয়েছে? ডাক্তার দেখাতে হবে। ভালো নামকরা কার্ডিওলজিস্ট দেখাতে হবে। তা না হলে এমন বুক কাঁপাকাঁপি নিয়ে হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। কি হলো তোকে প্রশ্ন করেছি, হাত ভেঙে কি একবারও তার খবর নেওয়া হয়েছে? অরিত্রাণ চোখ বাঁকিয়ে রিমনের দিকে তাকাল। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে রিমনের প্রতি সে কতটা বিরক্ত। রিমনের এমন অদ্ভুত প্রশ্ন আর কথা কোনোটাই তার ভালো লাগছে না। হঠাৎ ওয়াসেনাথ নামক মেয়েটার প্রতি রিমন এত যত্নশীল হয়ে উঠেছে কেন তাও অরিত্রাণের মাথায় আসছে না। কাউকে খুন করলেও তো রিমন কৈফিয়ত চাইতে আসে না, আর আজ হাত ভেঙেছে বলে একদম জেরা করছে। হোয়াই? অরিত্রাণ সন্দেহ নিয়ে তাকিয়ে আছে রিমনের দিকে। রিমন একটু ভরকে গিয়ে চাপা হাসি দিয়ে বলল, এভাবে তাকাছিস কেন? আসলে ডক্টর সাইদ কল করেছিল। তোকে নাকি অনেকবার কল করেছিল, তুই রিসিভ করছো নাই। তার চাইতে বড় কথা হলো তুই নিজে নাকি তাকে বলেছিস ওয়াসেনাথকে দেখে আসতে। তাই জিজ্ঞেস করলাম তুই কি তার খবর নিয়েছিস কিনা। অরিত্রাণ বিছানা থেকে উঠে সোফায় বসল। রিমন বিস্ময়ে তাকিয়ে আছে। একটু উত্তরের আশা ছিল তার মনে, কিন্তু অরিত্রাণ তা দিল না। আসল কথা, সে অরিত্রাণের কার্যকলাপে প্রচণ্ডভাবে অবাক। সেদিন যে ওয়াসেনাথকে দেখতে অরিত্রাণ হসপিটালে গেছে কথাটা সে রিমির কাছে শুনেছে। অরিত্রাণ হসপিটালে গেছে তাও রোগী দেখতে, তার উপর যাকে সে নিজে অসুস্থ করেছে। কথাটা ভাবতেই রিমন হতবাক। অরিত্রাণের মনে কখন কি চলে এটা সে জানে না, তবে সে অরিত্রাণকে জানতে চায় খুব করে। ওয়াসেনাথ নামক মেয়েটার প্রতি অরিত্রাণের অনুভূতিগুলো একদম ভিন্ন মনে হয় তার। সত্যি কি ভিন্ন? আমি কখন কি করি আর করব তার কৈফিয়ত কাউকে দিনা, এটা তুই আমার চাইতে ভালো জানছ। বাই দা ওয়ে, রিমি নামের মেয়েটার সাথে তোর এত কিসের খাতিল? আনসার মি। অরিত্রাণ ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো বলল। রিমন চমকে তাকিয়ে থাকে কিছু সময়। ধরা পড়ার মতো মুখ করে সে অরিত্রাণের রুম থেকে কেটে পড়তে চায়। অরিত্রাণ গম্ভীর গলায় আবার বলল, তোর কি মেয়েটাকে পছন্দ? রিমন থমকে দাঁড়ায়। ভয় তার হাত পা কাঁপে। অরিত্রাণকে এত ভয় সে পায় না, তাও মাঝে মাঝে ভয়টা বিরলভাবে আক্রমণ করে তাকে, যেমন এখন করছে। অরিত্রাণ আবার বলল, এমন ঝগড়ুটে মেয়ে হয়? আই কান্ট বিলিভ দিস। সি ইজ ভেরি ডেঞ্জারাস গার্ল। কথায় কথায় চিৎকার করে আর হামলে পড়ে কোয়ারেল শুরু করে। ডিসগাস্টিং। রিমন হা করে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। মনে মনে রিমিকে প্রচুর বকতে ইচ্ছে করছে। ঝগড়া করে আর কি, তাই বলে সবার সাথে করবে নাকি? শত হোক অরিত্রাণের সাথে কেন করতে গেল? রিমন বলল, আসলে ও একটু এমনই, তুই মাইন্ড করিস না। মেয়েটা এমনই কিন্তু ভালো। অরিত্রাণ ভ্রু কুঁচকে ল্যাপটপ থেকে মুখ তুলে তাকায়। ও শব্দটা যেন তার কানে এসে লাগল। রিমন এক দৌড়ে রুমের বাহিরে চলে গেছে। ভয় তো তার গলা শুকিয়ে যাচ্ছে। এসেছে অরিত্রাণকে জব্দ করতে হয়ে গেল নিজে। অরিত্রাণ রিমনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর আবার ল্যাপটপে মুখ গুজে কাজে মন দেয়। তার এত সময় কই এসব নিয়ে চিন্তা করার। এই তুই সারাদিন ফোনে এত কি করছো বলতো? নিশ্চয়ই প্রেম, তাই না? কার সাথে বল? ওয়াসেনাথের এমন প্রশ্নে রিমির মুখটা ছোট হয়ে আসে। মাহিরের সাথে তার এখন মেসেজ কলে অনেক কথা হয়। ছেলেটার গোফটা তার পছন্দ না।
তা না হলে কিন্তু দেখতে মাশাল্লাহ। আর সবচাইতে বড় কথা, সেদিন হোটেলে একা পেয়েও তার সাথে কোনো বাজে বিহেভ করল না ছেলেটা। কত ভালো সে। ভালো না হলে কি ওয়াসেনাথকে হসপিটালে নিয়ে আসা থেকে সব কাজে সাহায্য করত? না তো। সেই দিন থেকেই তার এই ছেলেটাকে দারুণ লাগে। রিমি ওয়াসেনাথের বাম হাত চেপে বলল, অনেক দিন তো হসপিটালে থাকলি, কাল আমরা ঘুরতে যাব। যাবি? ওয়াসেনাথ চোখ ছোট করে বলল, মতলবটা কি বলতো? আমি কিন্তু এই প্রশ্ন করি নাই। সো তোর আসল কাহিনী ক। তা না হলে যামু না, বলে দিলাম। রিমি চমকে গেল। ওয়াসেনাথ ধরে ফেলল। কাল মাহির তাকে আর ওয়াসেনাথকে পাশের একটা ক্যাফেতে নিয়ে যাবে বলেছে, তাই ওয়াসেনাথকে রাজি করাতে এসেছে সে। কিন্তু কি বলবে তাই ভাবছে। ওয়াসেনাথ আবার বলল, বল বল, কাহিনী কি? তুই কি প্রেম টেম শুরু করে দিলি? কাল নিশ্চয়ই ট্রিট দিবি, রাইট? আরে না দোস্ত, মাহির আমাদের ঘুরতে নিবে। অনেক দিন তো হসপিটালে আছি, তাই সে বলেছে কাল পাশের একটা ক্যাফেতে নিয়ে যাবে, বা আমরা চলে যেতাম। সে থাকবে। কতদিন যাই না বল? চল না। আর মাহির তো প্রতিদিন তোকে দেখতে আসে, কাল একদিন ওর সাথে গেলে কি হবে বল? ওয়াসেনাথ মিটমিট করে হেসে বলল, গোফা মাহির, কিছুই হবে না আমার। তবে আপনার হহুত কিছু হয়ে গেছে। তবে গোফা মাহির ছেলেটা খুবই ভালো। শুধু গোফটা বিশ্রী, বাকি সব ঠিকঠাক আপনার ওর। রিমি হঠাৎ করেই লজ্জা পাচ্ছে। মাহিরকে তার সত্যি খুব ভালো লাগে। নুহাস ছেলেটা যতটা বিরক্তিকর, মাহির ততটাই ভালো। ওয়াসেনাথ হঠাৎ চেঁচিয়ে বলল, আয় হায়। রিমি ভ্রুকুচকে বলল, কি হয়েছে? গোফা মাহির যদি তোর ও হয়, ওই পরিত্রাণের কি হবে দোস্ত? শালারে না দেখেই আমার বিধবা বিধবা মনে হচ্ছে। তোর না জান প্রাণ কলিজা, তারে রেখে এখন মাহির? না, এ হতে পারে না। আরে ফালতু কথা ছাড়। অরিত্রাণ আমার জান প্রাণ কলিজাই থাকবে। মাহির তো শুধু ফ্রেন্ড। অরিত্রাণ আমার ক্রাশ। তবে দোস্ত, ওই নুহাসরে আমার একদম ভালো লাগে না। শয়তান লোক একটা। তা না হলে কি তোরে এত ব্যথা দিত? নির্দয় মানুষ, ফালতু পোলা। ওয়াসেনাথ হেসে ফেলে। এই পরিত্রাণকে একবার দেখার ইচ্ছে জেগেও তার দেখতে ইচ্ছে হয় না। নুহাস নামটা শুনেই ওয়াসেনাথের তার কথা মনে পড়ে। লোকটা অদ্ভুত হলেও কিছু একটা আছে তার মাঝে, যা ওয়াসেনাথকে খুব করে ভাবায়। রাতের নির্ঘুমের সঙ্গী হচ্ছে দিন দিন এই নুহাস নামের মানুষটা। শ্যামলা মুখশ্রী, গভীর দুখানি চোখ চশমার ফ্রেমে বন্দী থাকে সবসময়। চশমাটা খুললেই মনে হয় কত রহস্য তার চোখে। মনে হয় চোখের কালো মণিটাও আসল না। তাকে যেমন দেখতে লাগে তেমন কিন্তু সে নয়। কোথাও তার প্রচুর রহস্য লুকিয়ে আছে। কিন্তু কোথায়? মনের গহীনে? পৃথিবীর আলাদা রংরূপ হয়? কথাটা মিথ্যা। সব কিছুই সাদা কালোর ফ্রেমে বাধাই করা। অন্ধকার নিস্তব্ধ পরিবেশ। ব্যালকনি থেকে নিচের দিকে তাকালে সে অন্ধকার আর বোঝা যাচ্ছে না। ঝকঝক উজ্জ্বল আলো চারদিকে মুড়িয়ে রেখেছে হোটেলটাকে। ল্যাম্পপোস্টের আলোতে রাঙিয়ে আছে দূরের রাস্তাটা। নীরবতায় ছেয়ে গেছে চারপাশ। রাতটা নির্ঝুম নির্জন। কোলাহল নেই কোনো, ব্যস্ততা নেই কাজে। আছে শুধু নিস্তব্ধতার আলাপ আর আলোচনা। প্রকৃতি নিস্তব্ধ হয়ে কথা বলছে, ঝি ঝি করে। জীবনটা চক্রের মতো ঘূর্ণায়মান। আসলেই কি মানুষের জীবনে টাকাই সব?
অর্থ সম্পদেই কি জীবন নামের এই বিশাল চক্র চলমান, নাকি কোনো একটা সময়ে প্রশান্তি নামক বস্তুটাও প্রয়োজন? হয়তো প্রয়োজন, কিন্তু কোথায় পাবে এটা তা জানা নেই অরিত্রানের। নিজেকে ব্যস্ত রাখতে রাখতেও একটা সময় সে ক্লান্ত হয়। তারও ইচ্ছে জাগে কারো সাথে নিজের মনের কথা বলতে, কিন্তু সঙ্গী তো নেই। তার একলা জীবনের সঙ্গী শুধু কাজ। বাকি সময়টা এমন নির্ঘুম চোখে ভেসে বেড়ায় অন্ধকার। জীবনের সব জুড়ে শুধু অন্ধকার। তাই এই গভীর কালো রাতটা তার ভালো লাগে। কিন্তু রাতটাও আলোকিত আজ। শুধু তার জীবনে আলো নেই। অরিত্রাণ দীর্ঘশ্বাস ছেড়ে উদ্দেশ্যহীনভাবে চোখ রাখে আকাশের দিকে। পরিষ্কার ঝকঝকে আকাশ। আকাশী রংটা চোখে ধরা না পড়লেও থালার মতো চাঁদটা তার চোখ এড়াল না। চাঁদের দিকে নিস্তব্ধ হয়ে কিছু সময় তাকিয়ে থাকে অরিত্রাণ। আজ ও ঘুমটা ধরা দিল না। দিবে কিভাবে, আজ তো সে ঘুমের ওষুধ খেতেই ভুলে গেছে। ইদানিং সে অনেক কিছু করতে ভুলে যায়। আর কিছুদিন এই শহরে, তারপর আবার নতুন শহরে তার বাস হবে। নতুন শহরের কোনো হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সে এভাবেই আবার চাঁদ দেখবে। কিন্তু সব চাঁদ কি এক? চাঁদ তো একটাই হয়, যা পৃথিবীময় বিচরণ করে। কথাটা জেনেও বোকার মতো সে এমন চিন্তা কেন করছে? হঠাৎ তারা ঝলসে পড়ার মতো তার মনের মাঝেও ওয়াসেনাথ নামটা উকি দিচ্ছে। চাঁদও একটা আর ওয়াসেনাথ নামের মেয়েটাও একটা, তাহলে কি তাকেও সব জায়গায় পাওয়া যাবে? তা তো সম্ভাবনা। অরিত্রাণ চোখ বুজে দীর্ঘ কিছু শ্বাস ফেলে। চোখের পাতায় দৃশ্যমান হয় ঘামে ভেজা মুখশ্রী। ফেইরি লাইটে মোড়ানো সেই মেয়ে। হাসতে হাসতে মাথায় বেলিফুলের মালা জড়ানো সেই মুখ। পিছনে ঘুরে তাকিয়ে সেই হাসি। অরিত্রাণ চোখ খুলে তাকায়। মেয়েটার সম্পর্কে বেশিই ভাবছে সে। সত্যি কি বেশি ভাবছে? অরিত্রাণের মন নেই। তবুও হঠাৎ এই প্রশ্ন কোথা থেকে উদিত হচ্ছে? অরিত্রাণ বেশি ভাবতে চায় না। দুদিন পরেই দেশ ছাড়বে সে। রাহিত নামক বস্তুর কাজ কালই শেষ করবে সে। তারপর আর এই শহরে আসবে না। শহরটা তাকে কেমন এলোমেলো করে দিয়েছে। কঠোর থেকে দয়াবানে রূপ নিচ্ছে সে। দয়া দিয়ে আদৌ কি কিছু হয়? মস্তিষ্কের এমন খামখেয়ালি প্রশ্নে অরিত্রাণের মন বলল, হয়। দয়া মায়া আবেগ অনুভূতি নিয়েই মানুষ। অরিত্রাণ মনকে পাত্তা দেয় না। মনের কথা ঠেলে হেসে বলে, তাহলে আমি মানুষই নই। পরক্ষণেই তার মনে পড়ে সে তো দুজনকে এই দয়ামায়া দেখিয়েছে। কিন্তু কেন? অরিত্রাণ নিজের সব প্রশ্ন অসমাপ্ত রেখে ব্যালকনির সাদা গোল সোফায় বসে পড়ে। মনের কোটারে গুটিসুটি মেরে জায়গা নেওয়া সেই কেউটাকে তার প্রচণ্ড দেখতে ইচ্ছে করছে। আজ সারাটা দিন তার মুখটা দেখার প্রবল ইচ্ছে ছিল। কিন্তু সে গেল না। সব ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে নেই। মেয়েটার সামনে কেমন ফুরবল ফুরবল মনে হয় তার নিজেকে। অরিত্রাণ ক্ষান্ত পাষণ্ড। দুর্বলতা তার নেই। দুর্বলা থেকে তার আবার আজমানের কথা মনে পড়ে যায়। ভালোবাসা কি সত্যি ভয় পাওয়া শিখায়? তাহলে এই জঘন্য শব্দের সাথে সে কখনো পরিচিত হবে না। তাকে দেখে ভয় পাবে সবাই। একজনকে ছাড়া আর কিছুর প্রতি ভীতু না সে। অরিত্রাণের এসব চিন্তার মাঝে হুট করে ডক্টর সাইদের কথা মনে পড়ে। হাতটা কি বেশি ভেঙেছে? কথাটা ভাবতে ভাবতেই দ্রুত উঠে দাঁড়ায়। ফোন খুঁজে সাইদ নামের লোকটাকে কল করে। কল ধরতেই অরিত্রাণ উত্তেজিত হয়ে বলল, ওয়াসেনাত বিনতে তৌফিকের হাত কি বেশি ইনজার্ড হয়েছে? সাইদ অবাক হল। খুবই অবাক বলে যে ভাষা আছে তাই সে হয়েছে। অরিত্রাণ এতটা যত্ন কেন নিচ্ছে মেয়েটার? কথাটা গলায় এসে আটকে গেল। আর মুখ দিয়ে বের হল না।
অরিত্রাণ আবার বিরক্ত গলায় বলল, আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে। আই থিংক আপনি ডেফেন না। সরি স্যার, আসলে আমি একটু অবাক হয়েছি তো তাই। হোয়াই? কোনো কারণ নেই। তেমন কিছু না স্যার, আসলে মেয়েটার হাতের হাড্ডিতে আঘাত পেয়েছে, মানে হাড় ভেঙেছে। 1 মাসের মাঝে ভালো হয়ে যাবে। কেউ পিছনের দিকে হাত ঘুরিয়ে দিয়েছে তাই এমন হয়েছে, আর কোনো প্রবলেম নেই। অরিত্রাণ ঝাঝালো গলায় বলল, মেয়েটা নয় ওয়াসেনাথ নাম ওর। রোগীদের নাম না জেনে অবশ্যই আপনি ট্রিটমেন্ট করেন না বলে আমার মনে হয়, তাই নাম নিয়ে বলবেন। একটা নাম থাকে মানুষের। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। অরিত্রাণ কল কেটে দিয়েছে। ডাক্তার সাইদ হতবাক হয়ে বসে পড়ে। সামান্য মেয়ে বলে সম্বোধন করাই এত রেগে কেন গেল? এটাই তার মাথায় ঢুকছে না। অরিত্রাণ ফোনের দিকে তাকিয়ে ভাবছে হঠাৎ এত রাগ কেন হলো তার? মেয়ে বলেছে বলে? এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। হলোটা কি? অরিত্রাণ নিজের প্রতি আর বিরক্ত ধরে রাখতে পারল না। ফোনটা একপাশে ছুঁড়ে দিয়ে পিঠ ছড়িয়ে দিল বিছানায়। কাল তার ভার্সিটি নামক যন্ত্রণার ইতি টানতে হবে। হঠাৎ নিজের অদ্ভুত কাজগুলো তার আর ভালো লাগছে না। ছুটি নিতে চায় হঠাৎ পাল্টে যাওয়া জীবনের গতিপথ থেকে। বিকেল 3টা ছুঁই ছুঁই। ওয়াসেনাথ দুপুরের খাবার খেয়ে বালিশে মাথা রাখতেই তাকে জাপটে ধরে ঘুম নামক অদ্ভুত শব্দদ্বয়। ঘুম পাগল মানুষের এই এক সমস্যা। যখন তখন বিনা নিমন্ত্রণে এসে এরা ঝাঁকেও ঝাঁকেও হানা দেয়। ঠিক একইভাবে ওয়াসেনাথের নীলাভ চোখে একছা কারাম হয়ে ধরা দিয়েছে ঘুম। কিন্তু কেউ মনে হয় ওয়াসেনাথের এই আরাম নিতে পারল না। চোখে মুখে পানির ঝাপটা খেয়ে ওয়াসেনাথ ভাঙা হাত নিয়ে ধরফরিয়ে উঠে বসে। ডান হাত তুলতে গিয়েও তুলতে না পেরে সে বিস্মিত। ঘুমের তালে সে ভুলেই গেছে মহান অরিত্রাণ তার হাত ভেঙে দিয়েছে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে থাকে ওয়াসেনাথ। রাগে দুঃখে তার চোখটা একদম খুলতে ইচ্ছে করছে না। সামনের যে ব্যক্তি আছে তাকে এখন ঠাটিয়ে 1 না 3-4 চর বসিয়ে দিতে ইচ্ছে করছে তার। কিন্তু সে পারবে না। ডান হাত তো ভাঙা। বাম হাতের চর ঠিকমতো গালে পড়বে না। হাবার মতো আর কত সময় চোখ বুজে থাকবি? চোখ খোল। আর এই তোরে ঘুমাতে কে বলছে? ওয়াসেনাথ রাগে কটমট করে চোখ না খুলে বলল, ঘুম আমার স্বাধীন দেশের স্বাধীন অধিকার। কারো বলার জন্য আমি অপেক্ষা করতে পারব না। তাই ঘুমিয়েছি, এতে তোর কি? ফালতু কথা রাখো। উঠে রেডি হ। অলরেডি 3টা বাজে। ওয়াসেনাথ চোখ খুলে অবাক হয়ে বলল, কেন? আরে আমরা মাহিরের কাছে মানে ক্যাফেতে যাব তাই। এখন? এই সময়ই যেতে হবে? ভাই আজ না কাল যাব। ঘুমটা মাস্ত ছিল। রিমি অসহায় ভাব দেখিয়ে বলল, প্লিজ জজ ভাই, ড্রেস চেঞ্জ করতে সাহায্য কর। ওয়াসেনাথের ভারী গলা। তার বিরক্ত লাগলেও রিমির এমন অসহায় ভাব সে দেখতে পারে না। সেই ছোট থেকে তারা একসাথে। তার জন্য মেয়েটা নিজের ঘরবাড়ি সব ফেলে হলে থাকে। আর এই কয়েকদিন তো একদম তার মায়ের মতো তাকে আগলে রাখছে। তার জন্য কত করে রিমি আর রিমির জন্য এইটুকুনি করবে না, এটা হতে পারে না। বিরক্তি নামের শব্দটা আসলেই বিরক্তিকর একটা শব্দ। আর সেই শব্দটা এখন রিমনের উপর হচ্ছে অরিত্রাণের। তাকে দুনিয়ার সবাই ভয় পায়, এমনকি এই রিমনও পায়। তাও তার সাহস একটু বেশি, কারণ সে জানে অরিত্রাণ আর যাই হোক তার প্রতি একটু দয়াশীলতা দেখায়। তাই তো রাহিদের কাছে যাওয়া বাদ দিয়ে তাকে ক্যাফেতে বসিয়ে রেখেছে, তাও নকল রূপে।
রিমনের মনে আসলে চলছেটা কি তা চট করে ধরে নিয়েছে অরিত্রাণ। রিমন ভয় আছে। অরিত্রাণকে জোরাজোরি করে এখানে এনে বসিয়েছে সে। তার মূল কারণ রিমি। রিমিকে সে ভয় পায়। অরিত্রাণ তাকে সাহস যোগায়, তাই নিয়ে এসেছে। অরিত্রাণ পাশে থাকলে তার সব সহজ সহজ লাগে। অরিত্রাণ ভ্রু কুঁচকে সোফার সাথে ঠেসে বসে আছে আর ফোন স্ক্রল করছে। কিছুক্ষণ পর পর আবার রিমনের দিকে আর চোখে তাকাচ্ছে। রিমনের ভাবটা এমন আজ সে শুধু শুধু নয়, প্রপোজাল দিতে এসেছে। নীল শার্ট ইন করে পড়েছে। অরিত্রাণের সব কেমন অদ্ভুত লাগছে। আশ্চর্য, এত সাজুগুজু করে আসার মানে কি? তারা কি মেয়ে দেখতে এসেছে নাকি? অরিত্রাণ বাংলাদেশের হিস্ট্রি ঘেটে এটাও জানতে পেরেছে ইদানিং পাত্রপাত্রী ক্যাফে, রেস্টুরেন্ট এসব জায়গায় দেখা করতে আসে। সাথে নিয়ে আসে বন্ধু। আচ্ছা, রিমন কি তেমনই কিছু করবে? আর সে কি ওই বন্ধু? অরিত্রাণের চোখে মুখে তিক্ততা ফুটে ওঠে। যেন কেউ তাকে বেঁধে এখানে আটকে রেখেছে, যেতে পারলেই বাঁচে। ইদানিং লেন্স লাগিয়ে তার চোখের সমস্যা হচ্ছে। স্কিনেরও প্রবলেম হচ্ছে। তার উপর রিমনের আজেবাজে কাজ। অরিত্রাণ দাঁতে দাঁত চেপে বলল, আর কতক্ষণ বসে থাকবেন আপনি মিস্টার রিমন? রিমন কিছু বলে না। ভাবলেশহীনভাবে বসে বসে টেবিলের উপরে রাখা লাল গোলাপ গুচ্ছ থেকে একটা গোলাপ নিয়ে সে নাড়াচাড়া করছে। গোলাপগুলো তারা নিজেরা নিয়ে আসেনি, এখানেই ছিল, ফুলদানিতে। রিমনের ভাব দেখে অরিত্রাণ ধপ করে জ্বলে উঠে। রাগে কটমটি এসে বলল, তোর কি আমাকে ভয় লাগে না রিমন? রিমন মুখে হালকা হাসি টেনে বলল, অবশ্যই ভয় লাগে। এই যে আমি ভয় কাঁপছি। থরথর করে কলিজা কাঁপছে, পায়ের পাতা নড়ছে। ভয় আমি চিৎকারও করছি। ঘামও হচ্ছে খুব। গলায় দম আটকে আছে। মর মর অবস্থা। নিঃশ্বাস নিতেও ভয় লাগছে। কখন চর মারবি তাই ভাবছি। গালটা রেডি করেও রেখেছি, তবে সাবধানে গোফ পড়ে গেলে কিন্তু কেল্লা ফতে। অরিত্রাণ কপালে ভাঁজ ফেলে এক ভ্রু তুলে বলল, ভয় আর তুই? কই তোর ভয়, কাপাকাপি, ধাপাধাপি? রিমন আবার মিষ্টি করে হেসে বলল, মনে মনে দোস্ত, সব মনে মনে। মুভি টুভি তো দেখছ না, দেখলে বুঝতি মনে মনেও কাপাকাপি, ধাপাধাপি, ভয়, চিৎকার সব করা যায়। যেমন এখন আমি করছি, কিন্তু তুই দেখতেও পারছিস না আর শুনতেও পারছিস না। অরিত্রাণ রেগে কিছু বলতে যাবে, তার আগেই তার চোখে ধরা পড়েছে এক কালো পরী। কালো হেজাবে মোড়ানো মুখশ্রী। কাচের দরজা ঠেলে দিয়ে রিমি তাকে সাধরে ভিতরে ঢুকতে দিচ্ছে। ডান হাত গলায় ঝুলে আছে বাদামি প্লাস্টারে ঢেকে। লম্বা কালো সিল্কের গাউন, ফুল লম্বা হাতা, ঠোঁটে মিষ্টি হাসি। যেন মুহূর্তে অরিত্রাণ ঘায়েল হচ্ছে। কালো হেজাবটা একটা পেঁচ দিয়ে পিছনে ছেড়ে দিয়েছে। হেজাবের ডান পাশে ছোট একটা সাদা ফুল, নাম না জানা ফুল। অরিত্রাণ জানে না এই ফুলের নাম কি। ঠোঁট চেপে হেসে একবার পিছনে ঘুরতেই অরিত্রাণের মনে হচ্ছে হেজাবের ঝুলন্ত অংশটুকু চুলের মতো লেপ্টে আছে পিঠে। অরিত্রাণ এখনো তাকিয়ে আছে এক দৃষ্টিতে। দৃষ্টির কোনো নড়চড় হচ্ছে না তার। আজ এই মুহূর্তে মেয়েটাকে সে আশা করেনি এখানে। দুদিন পরে দেখেও মনে হচ্ছে বহু বছর পরে আবার তাদের দেখা এই ক্যাফে মঞ্চে। নতুন সূর্যের মতোই উজ্জ্বলিত লাগছে তার চারপাশ। হঠাৎ এমন লাগার কারণ ধরতে পারছে না অরিত্রাণ। চলবে।